ঢাকা বোর্ড 2024 ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটা আসছিল সবাই কি করছো? আদায় করছে। তাহলে তোমরা কি বের করতে পারছো? ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ। হ্যাঁ, ব্যাংক কর্তৃক। দেখো এইটার প্রশ্নটা উত্তর করা খুবই সহজ। লাস্টে যেগুলো দেখবা আদায় শব্দটা উল্লেখ আছে, এতটুকু কথা উল্লেখ আছে, তার মানে এটা এখানে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে দেখো 2 নাম্বার এন্ট্রি, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। তো এটা লিখো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। বিনিয়োগের সুদ আদায়, এটা আসবে। এটা কত টাকা? 1,500 টাকা। তো প্রথম করে লিখবা 1,500 টাকা। এরপরে দেখো আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত এত যা আদায় হয়নি। আচ্ছা, এটা তো আসবে না, লাস্টে লেখা আছে কি আদায় হয়নি, তাহলে এটাও আসবে না। এর পরবর্তীতে দেখো 4 নম্বরে দেওয়া আছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা আদায় হয়েছে, এটাও কি ব্যাংকে আদায় করছে। তাহলে এটাও এখানে আসবে যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। দেনাদার কর্তৃক সরাসরি, এটা লিখো দেনাদার কর্তৃক। তারপর দেখো ব্যাংক ধার্যকৃত চার্জ, অর্থাৎ ব্যাংক এই চার্জের পরিমাণ 300 টাকা হচ্ছে ব্যাংক দিয়েছে, তার মানে এটা সে আদায় করতে পারে না। এবং মঞ্জুরিকৃত সুদ 800 টাকা, অর্থাৎ মঞ্জুরিকৃত সুদ ব্যাংক কি করছে? এটা কিন্তু আদায় করছে, ব্যাংক পাইছে, তাই না? তাহলে এই মঞ্জুরিকৃত সুদটা এখানে আসবে যে মঞ্জুরিকৃত সুদ, এটা লিখে ফেলো। মঞ্জুরিকৃত করলে কত হবে? 4,000, 5,000, 5,000, 6,000, কত? 6,300 টাকা, তাই তো? 6,300 যোগফল কি তাই? এটার প্রশ্নটা ছিল ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ। ব্যাংক কর্তৃক এমন কিছু লেনদেন যেগুলো কি করছে? ব্যাংকে আদায় করছে। তাহলে আমাদের এই লেনদেনগুলো থেকে বের করতে হবে কোনগুলো ব্যাংকে আদায় করছে। এখন যেগুলোর লাস্টে লেখা আছে ব্যাংক কর্তৃক সরাসরি আদায় করছে, ওইটা তো বোঝাই যাচ্ছে, এটা এখানে আসবে। তো প্রথমে লেখা ছিল এরকম যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, তার মানে এটা অবশ্যই এখানে আসবে, ব্যাংক এটা আদায় করছে। এরপর একজন দেনাদার মানে প্রাপ্য মানে কি? পাবো। তুমি একজনের কাছে টাকা পাইতা, ওইটা ব্যাংক কি করছে? আদায় করছে। ওই দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিছে, তার মানে ব্যাংক এটা আদায়। এই 4,000 টাকা। আর একটা হচ্ছে মঞ্জুরিকৃত সুদ 800 টাকা। এই টোটালে যদি যোগ করো, যোগ করবে 6,300 টাকা। এটা হচ্ছে তোমার বিনিয়োগের অর্থাৎ ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ। তো সবাই নোট করছো? ওকে। এর পরবর্তীতে দেখো এখন আমরা খ নমে যাব। তো এখানে বলছে দেখো স্পেসিফিক ভাবে বলে দিছে যে জাবেদা দাখিলা দেখাও, তাই না? তো জাবেদার বলছে 2 নাম্বার। তো এখানে তারিখ লিখবা 2023 সাল জুন মাসে শুরু হয়েছে, তাহলে জুনের 30 তারিখ, সব 30 তারিখে হবে। তো দেখো জাবেদা বলছে 2 তারিখে বা 2 নাম্বার লেখা ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। জাবেদা বইতে লেখা হয় নাই, তাহলে এটা জাবেদা হবে এরকম ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। বিনিয়োগের সুদ হিসাব, বিনিয়োগের সুদ আয় হিসাব ক্রেডিট। কত টাকা? 1,500 টাকা। ডেবিট ক্রেডিট সমান টাকা হবে, ডেবিট ক্রেডিট সমান টাকা হবে। এরপরে হচ্ছে দেখো বলছে 4 তারিখের লেনদেনটা জমা দিতে, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিছে। তো এটার জাবেদা আমাদের করে দেখাইতে হবে। তো এটার জাবেদা হবে সরাসরি দেনাদার কি করছে? দেখো দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিতে, ব্যাংক কি পাইছে? বৃদ্ধি পাইছে। ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ক্রেডিট লিখে ফেল। কত টাকা? 4,000 টাকা। ডেবিট ক্রেডিট সমান টাকা হবে 4,000 টাকা। এরপরে দেখো 5 নাম্বার এটা বলছে 5 নাম্বারে দুইটা লেনদেন, একটা হচ্ছে ব্যাংক চার্জ আর একটা মঞ্জুরিকৃত সুদ। তো আমরা প্রথমে জাবেদা দেই 5 তারিখেরটা। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা? 300 টাকা। ডেবিট ক্রেডিট সমান টাকা, ডেবিট ক্রেডিট সমান টাকা। এরপরে এই পাশে আরো একটা মঞ্জুরিকৃত সুদ, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, মঞ্জুরিকৃত সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক সুদ আয়, ব্যাংক
সুদ হিসাব ক্রেডিট এতটুকু দিলেই হয়ে যাবে। কত টাকা? 500 টাকা। ডেবিট ক্রেডিট সমান টাকা হবে। তো এতটুকু যদি তোমরা যদি করে দিয়ে দেখাতে পারো এখানে 4 থেকে 4 পাবা। 4 থেকে 4 এটা জানা। ওকে, তাহলে দেখো ঢাকা বোর্ড 2024 সালে হতে বলা হয়েছে জাবেদা দাখিলা দেখাও। তো জাবেদা তো তোমার স্পেসিফিক ভাবে বলে দিছে এত এত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও। তো এখানে প্রথম যে তারিখটা ছিল 2 নম্বরে, ওইখানে বলছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় করছে। তো এটার জন্য জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ আয় ক্রেডিট সমান টাকা 1500 টাকা। ডেবিট ক্রেডিট সমান টাকা হবে। এর পরবর্তী তারিখে বলছে যে তোমার 4 নম্বরে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। তো এটার জন্য জাবেদা হবে এরকম যে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট সমান টাকা হবে ডেবিট ক্রেডিট। এর পরবর্তীতে 5 নম্বরে লেনদেনে বলছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এবং মঞ্জুরিকৃত সুদ। তার জন্য জাবেদা হবে ব্যাংক চার্জের প্রথম যে অংশটা ওটার জন্য জাবেদা দিতে হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 300 টাকা সমান টাকা হবে ডেবিট ক্রেডিট। এরপরে মঞ্জুরিকৃত সুদের জন্য এতটুকু জাবেদা ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ আয় ক্রেডিট সমান টাকা। এই ছিল জাবেদা দাখিলা। এখন আমরা সমাধান করে দিব গণমে প্রশ্ন করা হয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে দেখাও। তো সবাই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের উত্তর করার জন্য আমাদের প্রথমেই একটু চিন্তা করতে হবে কে কার মতো হবে। এখন কে কার মতো হবে বলতে আমরা কি বুঝি? যারা এটা বুঝো না তারা হচ্ছে আমার যে প্রথম যে ক্লাসটা ছিল ওই ক্লাসটাতে অবশ্যই দেখে আসবা। তো তার জন্য এখন এই প্রশ্নটা হাতে পাওয়ার পরে তোমাদের চিন্তা করতে হবে এইটা হেডলাইনটা কি, এই হেডলাইনটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো প্রথমেই দেওয়া আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা। এটাই হচ্ছে তোমার কি হেডলাইন এখানে। তো এই হেডলাইনটা আমরা সবার আগে এখানে লিখে ফেলবো। ব্যাংক আমার হতে হবে। হ্যাঁ, নগদান বই অনুযায়ী এটাই তোমার সবচেয়ে বেশি 2025 ব্যাচের জন্য এই হেডলাইন অনুযায়ী তোমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সিরিয়াস নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। তো এই কথাটা তোমরা লিখে ফেলো ব্যাংক জমা উদ্বৃত্ত 20,000 টাকা। তো এখন দেখো এখান থেকে কিছু এন্ট্রি যোগ করতে হবে আর কিছু এন্ট্রি বিয়োগ করা লাগবে। তো আমরা অলরেডি এভাবে লিখে ফেলি কিছু এন্ট্রি যোগের জন্য জায়গা রাখি আর বিয়োগের জন্য। তো এখন দেখো আমরা হেডলাইনটা খুঁজে পেয়েছি। এখন আমাদের চিন্তা করতে হবে কে কার মতো হবে। এখন কে কার মতো হবে যারা এটা বুঝো না তারা অবশ্যই আমার প্রথম ক্লাসটা দেখবা। তাও আমি এখন বলে দিচ্ছি যে হেডলাইনটা যদি এরকম থাকে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা পাঁচ বই বা ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, তখন কে কার মতো হবে? তখন আমি ব্যাংকের মতো হব। আমি ব্যাংকের মতো হব মানেটা কি? মানেটা হচ্ছে এখানে ব্যাংক যা যা করব আমি তাই করব, তাই তো? তো এখানে ব্যাংক যদি প্লাস করে আমি এটা প্লাস করব, ব্যাংক যদি মাইনাস করে তাহলে আমি মাইনাস করব। এটা হচ্ছে আমি ব্যাংকের মতো হব। তাহলে দেখো অলরেডি আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমি ব্যাংকের মতো হব। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 20,000 টাকা। এবার চলো আমরা সমাধান করি। তো দেখো প্রথম যে 1 নম্বরে লেনদেনে বলছে 8,000 টাকা ও 5,000 টাকার দুইটা চেক ইস্যু করা হয়েছিল 31 ডিসেম্বরের তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে 8,000 টাকার চেকটি উপস্থাপিত হয়েছে। তাহলে এখন দেখো যখনই কোনো লেনদেনে দুইটা টাকার সংখ্যা দেওয়া থাকবো, দুইটা চেক থাকবো, যে চেকটা আদায় হয়েছে বা হয়ে গেছে ওইটা নিয়ে তোমাদের কোনো কাজ নাই। যেটা হয় নাই আদায় বা হয়নি ওইটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে ওই এন্ট্রিটাকে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। এবার তোমরা বলো যে এখান থেকে বলছে যে 8,000 টাকার চেকটি উপস্থাপিত হয়েছে, তাহলে হয় নাই কোনটা? 5,000 টাকা। 5,000 হয়নি হলে কি হয়? উপস্থাপিত হয়নি, উপস্থাপিত হয়নি, তাহলে এটা যোগ হবে। কারণ আমি আমার কাছে একজন টাকা পাই, তো দুইটা চেকের দুইজন ব্যক্তি আমার কাছে আসছিল। আসার পরে দেখো আমরা যদি চিন্তা করি এই হাতটাকে এইভাবে যদি রাখি, এটা যদি আমি আর এটা হচ্ছে ব্যাংক, তাহলে আমার কাছে দুইজন ব্যক্তি আসছিল, ওই দুইটা ব্যক্তিকে আমি চেক কি করছি ইস্যু করে দিছি। তো অলরেডি আমি আমার 20,000 টাকা থেকে টাকাটা কমায় ফেলছি। কিন্তু প্রথম ব্যক্তি 8,000 টাকার চেকটা সে ব্যাংকে যথাসময় উপস্থিত করছে, তার মানে 8,000 টাকা ব্যাংক থেকে দিয়ে দিছে। কিন্তু 5,000 টাকার যে চেকটা ওই ব্যক্তিটা সে ব্যাংকে নিয়ে যায় নাই। তার মানে কি ওই 5,000 টাকা আমার কমে গেছে না, কিন্তু ওই 5,000 টাকা তো ব্যাংকে ঠিকই আছে, কিন্তু আমি আমার ঘরে বসে নগদান বইতে কি করছিলাম কমায় ফেলছিলাম। তাহলে এখন আমি এই কন্ডিশন অনুযায়ী কে কার মতো হবে? আমি ব্যাংকের মতো হব। তাহলে আমাকে আবার কি করতে হবে? উপরে উঠতে হবে। তো কত টাকা? 5,000 টাকার জন্য উপরে উঠতে হবে। তো এটা যোগ করবো যে ইস্যুকৃত চেক লিখে ফেলো ইস্যুকৃত চেক ব্যাংকে
উপস্থাপিত হয়নি, ব্যাংকে উপস্থাপিত হয়নি, উপস্থাপিত হয়নি। এই শব্দটা লিখে ফেলো, এটা হচ্ছে 1 মার্কে। কত টাকা? 5000 টাকা। এটা কি সবাই বুঝছো? তার পরবর্তীতে দেখো যে 2 নাম্বার হচ্ছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় করছে। তাহলে একটু দেখো, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ কি করছে? আদায় করছে। কত টাকা? 1500 টাকা। তাহলে এই যে 20000 টাকা রাখছি, এখান থেকে ব্যাংক বিনিয়োগ, আমি একটা জায়গায় বিনিয়োগ করছি, ওইটাতে বিনিয়োগের সুদটা কি করছে? ব্যাংক আদায় করছে। তো অলরেডি ব্যাংক কি করছে? উপরে উঠে গেছে, উপরে উঠছে, আমার চেয়ে উপরে উঠছে। তাহলে এখন আমি কোথায় আছি? নিচে আছি। এই কন্ডিশনটা কে কার মতো হবে? আমি ব্যাংকের মতো হবো। তাহলে এটা আমাকে কি করতে হবে? আবার উপরে উঠতে হবে। উপরে ওঠা মানে কি? যোগ করা। তাহলে আমরা আবার 2 নাম্বার এখানে লিখি যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। তো এই শব্দটা লিখো, লিখে এখানে লিখবা 2 নাম্বার দিও 1500 টাকা। তারপরে দেখো 3 নাম্বারের দিতে বলছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 3000 টাকা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক কর্তৃক আদায় হয়নি মানে বিয়োগ হবে, এটা বিয়োগ হবে। অলরেডি আমরা যারা আমার শর্টকাট নোটের যে ক্লাসটা ওইটা যারা করছো অলরেডি তারা বুঝতে পারছো। তাহলে এটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো এখানে 1 নাম্বার লিখবা যে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি। ব্যাংকে ওই কথাটা লিখে ফেলো, জমাকৃত চেক আদায় হয়নি। এই শব্দটা লিখো, লিখে এখানে লিখে দিবা 3 নাম্বার। কত টাকা? 3000 টাকা। এর পরবর্তীতে দেখো 4 নম্বরে জ্ঞানাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিয়েছে। জ্ঞানাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, তার মানে টাকা ব্যাংকে কি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে এটা আমাকেও কি করতে হবে? নগদান বইতে লেখা হয়নি, আমাকেও এটা লিখতে হবে। তার মানে আমাকেও এটা উপরে উঠতে হবে, তাই না? তো এটা আমি কি করব? যোগ করব। জ্ঞানাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। ওই হেডলাইনটা লিখো যে জ্ঞানাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিছে। তো এটা লিখো। কত নম্বর এন্ট্রি? 4 নম্বর এন্ট্রি। কত টাকা? 4000 টাকা। এর পরবর্তীতে দেখো 5 নম্বর এন্ট্রিতে বলছে ব্যাংক কর্তৃক দাবীকৃত চার্জ। তো ব্যাংক থেকে কি করছে? চার্জ কেটে নিয়েছে 300 টাকা। তো ব্যাংক অলরেডি কি হইছে? মাইনাস করছে। তাহলে আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তো এটা লিখো, 2 নম্বর লিখো ব্যাংক চার্জ। ব্যাংক কর্তৃক দাবীকৃত চার্জ শব্দটা লিখো, এটা 5 নম্বরতে লিখো। কত টাকা? 300 টাকা। এখন দেখো কি করছে? ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ দিছে। ব্যাংক মঞ্জুরিকৃত সুদ কি করছে? দিছে। আমার টাকা কি করছে? 800 টাকা বৃদ্ধি করছে। তো এটা 4 নম্বরে লিখো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। ওকে, এটা হচ্ছে 5 নম্বরে লিখবা 800 টাকা। তাই তো? আর কোনো লেনদেন নাই, তাই আমরা এগুলো এখন যোগ করলাম। তো দেখো টোটালি এগুলো যোগ করো, কত হয়? 5000, 9000, 10500, 10500 আর 800 কি করলে কত? 11300। আর নিচে এগুলো কত? 3300। 31300 থেকে 3300 মাইনাস করো, 28000 ডাইরেক্ট 28000। তো এটাই হচ্ছে আমাদের একটা করে ভাইয়া